তাহলে শুরু করলাম। হ্যাঁ, ঠিক আছে। আজকে আমরা মেনলি কথা বলবো অ্যাবাউট অস্টিওপোরোসিস। আজকে আমরা মেনলি কথা বলবো আমাদের অ্যাবাউট অস্টিওপোরোসিস। প্রথমে লেখা হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস আসলে কি? এটা হচ্ছে লেখো একটা, প্রথমে লেখো অস্টিওপোরোসিস, লেখো, লিখে আন্ডারে লেখো এটা হচ্ছে লো বোন ম্যাস। অস্টিওপোরোসিস কি? লো বোন ম্যাস। তারপরে লেখো সেখানে কী হবে মেনলি লো বোন ম্যাস, there is micro architectural disruption. As a result, there is decreased bone strength and increased risk of fracture. কি বলেছি? যে অস্টিওপোরোসিস, তাহলে আমি কি বলেছি? যে it is low bone mass, there is micro architectural disruption. As a result, there is decreased bone strength and ultimately increase risk of fracture. Ultimately increase risk of fracture. এখন মনে রাখতে হবে হরেদি অনেক সময় গুলাই ফেলি যে অস্টিওপোরোসিস এবং কি অস্টিওমেলাসিয়া। মনে রাখতে হবে ইন কেস অফ কি এখানে লো বোন মাইক্রো আর্কিটেকচারাল ডিসরাপশন, ইন কেস অফ অস্টিওমেলাসিয়া ধীরে ডিক্রিজ বোন মিনারেলাইজেশন। মনে রাখতে হবে আমি বলছি যে ডিফারেন্স বিটুইন অস্টিওপোরোসিস এবং লেখার দরকার নেই, ডিফারেন্স বিটুইন অস্টিওমেলাসিয়া এবং অস্টিওপোরোসিস। ওখানে কী হবে? ডিক্রিজ বোন মিনারেলাইজেশন, বাট ইন কেস অফ অস্টিওপোরোসিস হিয়ার ইজ মাইক্রো আর্কিটেকচারাল ডিসরাপশন। ঠিক আছে। ইন কেস অফ অস্টিওমেলাসিয়া অ্যাকচুয়ালি দেয়ার ইজ ডিক্রিজ, বলি না, এটা কি হয়? ভিটামিন ডি ডিফিসিয়েন্সি। কী করে? ভিটামিন ডি ডিফিসিয়েন্সি অস্টিওমেলাসিয়া ইন অ্যাডাল্ট আর রিকেটস ইন চিলড্রেন, আমরা জানি। তার মানে কি অস্টিওমেলাসিয়া হয় ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির কারণে। অন দ্য আদার হ্যান্ড অস্টিওপোরোসিস দেয়ার ইজ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ইজ ইউজুয়ালি নর্মাল। কী বলেছি? ক্যালসিয়াম ভিটামিন ডি ইউজুয়ালি নর্মাল। তাহলে এখন আসো, এই যে ফ্র্যাকচার বললাম যে ইনক্রিজ অফ অস্টিওপোরোসিস, হঠাৎ সাইট অফ ফ্র্যাকচার লেখো। সাইট অফ ফ্র্যাকচার কোন কোন জায়গায় ফ্র্যাকচারটা বেশি হয় মনে রাখতে হবে। প্রথমে লেখো যে ফোরাম যেটা ইজ কলিজ ফ্র্যাকচার, ফোরাম কলিজ ফ্র্যাকচার। স্পাইন মানে মেনলি ভার্টিব্রাল ফ্র্যাকচার। আর লেখা হচ্ছে হিপ, এটা হচ্ছে হিপ ফ্র্যাকচার। তাহলে হঠাৎ দি সাইট অফ ফ্র্যাকচার কী বলেছি? একটা হচ্ছে ফোরাম, যেখানে হবে তার নামে কী হবে? কলিজ ফ্র্যাকচার। স্পাইন সেটা হচ্ছে ভার্টিব্রাল ফ্র্যাকচার, এবং হিপ ফ্র্যাকচার। হ্যালো, মিল্টন, আমি পরে ফোন দিচ্ছি, আমি একটা ক্লাস নিচ্ছি তো। ঠিক আছে, ওকে। এবার দেখো হঠাৎ দিয়ে টাইপ অফ ফ্র্যাকচার, টাইপ অফ অস্টিওপোরোসিস লেখো, টাইপ অফ অস্টিওপোরোসিস। তো দুটো মনে রাখলেও হবে যে একটা হচ্ছে ইডিওপ্যাথিক মানে কি আমরা জানি সবাই, ইডিওপ্যাথিক মানে যেখানে কোনো কারণ আমাদের জানা নেই, সেটা হচ্ছে ইডিওপ্যাথিক অস্টিওপোরোসিস। আর সেকেন্ড হচ্ছে লেখো সেকেন্ডারি অস্টিওপোরোসিস, মানে there are some diseases and drugs that causing osteoporosis, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি অস্টিওপোরোসিস। তাহলে কী বলছি? অস্টিওপোরোসিস আমরা দুইটা ভাগে ভাগ করেছি, চারটা ভাগে ভাগ আছে। আমাদের মেনলি দুইটা মনে রাখবো, যে ইডিওপ্যাথিক মানে কোনো কারণ আমাদের জানা নেই, ঠিক আছে। তবে মনে করা হয় যে এজিং এবং সাম জেনেটিক ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর ইডিওপ্যাথিক অস্টিওপোরোসিস। কী ধারণা করা হয়? যে কিছু জেনেটিক ফ্যাক্টর এবং এজ, এ দুটো মেনলি ইডিওপ্যাথিক অস্টিওপোরোসিসের জন্য দায়ী। আরেকটা হচ্ছে যে সেকেন্ডারি অস্টিওপোরোসিস, সেটা কি? যে there are some diseases and drugs that causing osteoporosis, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি অস্টিওপোরোসিস।
আরেকটা আছে যেমন গ্লুকোকর্টিকয়েড ইনডিউস অস্টিওপোরোসিস, গ্লুকোকর্টিকয়েড ইনডিউস অস্টিওপোরোসিস। আরেকটা হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড বা প্রেগনেন্সি ইনডিউস অস্টিওপোরোসিস। এটাকে ভাগ করি, তবে আমরা মেনলি মনে রাখবো দুইটা, একটা হচ্ছে ইডিওপ্যাথিক অস্টিওপোরোসিস, আর একটা হচ্ছে সেকেন্ডারি অস্টিওপোরোসিস, ইডিওপ্যাথিক এবং সেকেন্ডারি অস্টিওপোরোসিস। এখন আসো যে আমি যে বললাম যে হোয়াট আর দি কজেস অফ সেকেন্ডারি অস্টিওপোরোসিস, সেখানে তোমাদের মনে রাখতে হবে যে হোয়াট আর দি কজেস অফ সেকেন্ডারি অস্টিওপোরোসিস। হোয়াট আর দি কজেস মানে কোন কোন কারণে এরকম অস্টিওপোরোসিস হতে পারে। তার মধ্যে একটা লেখো যে এন্ডোক্রাইন কজ। এন্ডোক্রাইন কজের মধ্যে দেখো লেখা আছে যে আমরা জানি যে থাইরয়েড মেনলি হাইপারপ্যারাথাইরয়েডিজম কজিং অস্টিওপোরোসিস, ঠিক আছে। যদি উপর থেকে ধরি, যদি এখানে লিখে নিই, যেমন গ্রোথ হরমোন যদি বেশি হয়, গ্রোথ হরমোন পিটুইটারি থেকে, অ্যাক্রোমেগালি দ্যাট কজিং অস্টিওপোরোসিস। আসো প্যারাথাইরয়েড, ওর নিচে আসো, নিচে নাম হাইপারপ্যারাথাইরয়েডিজম কজিং অস্টিওপোরোসিস। তার নিচে আসো থাইরয়েডকে হাইপারপ্যারাথাইরয়েডিজম কজিং অস্টিওপোরোসিস, ঠিক আছে। এবার আসো যে অ্যাডিনাল, সেখানে কি কুশিং সিনড্রোম মানে এক্সেস কর্টিসল অলসো কজিং অস্টিওপোরোসিস। তাহলে আমি যদি বলি হঠাৎ দি কজেস এন্ডোক্রাইন কজেস অফ অস্টিওপোরোসিস, তাহলে তোমার চিন্তা করতে হবে কী বলেছি যে অ্যাক্রোমেগালি এক্সেস গ্রোথ হরমোন, তারপরে আসো হাইপারথাইরয়েডিজম এবং অ্যাডেনালের ক্ষেত্রে এক্সেস কর্টিসল বা কুশিং সিনড্রোম দ্যাট অলসো কজিং, সেটাও অস্টিওপোরোসিস করে। এবার আসো দেয়ার আর সাম ইনফ্ল্যামেটরি কন্ডিশনস, যেগুলো ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশনস, সেগুলো অস্টিওপোরোসিস করে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমরা যদি এদিকে ধরি, একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস এবং ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। কী বলেছি? একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস এবং ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। এগুলো হচ্ছে সব ইনফ্ল্যামেটরি কজ অফ অস্টিওপোরোসিস। আরে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস এবং ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। তারপর যদি লেখা আছে যেমন ড্রাগস, কিছু ড্রাগস এটা করে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। আমরা জানি যে গ্লুকোকর্টিকয়েড মোস্ট কালপ্রিট ড্রাগ যেটা অস্টিওপোরোসিস করে। একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, একটা হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট, ঠিক আছে। এরপরে আসো যে থাইরক্সিন যদি কাউকে ওভার রিপ্লেসমেন্ট দেওয়া হয়, কী দেওয়া হয়? থাইরক্সিন ওভার রিপ্লেসমেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালকোহল এবং হেপারিন, অ্যালকোহল আর হচ্ছে হেপারিন, এগুলো কজেস অফ অস্টিওপোরোসিস। এটা হচ্ছে ড্রাগ কজ অফ অস্টিওপোরোসিস। তাহলে কী বললাম? একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, একটা হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট, হেপারিন, থাইরক্সিন ওভার রিপ্লেসমেন্ট এবং অ্যালকোহল। এখন আসো যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, তার মধ্যে কি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, তার মধ্যে একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে ম্যালঅ্যাবজর্পশন আর একটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। ম্যালঅ্যাবজর্পশন এবং ক্রনিক লিভার ডিজিজ। আর হচ্ছে লাংস ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ। তার মধ্যে দেখো সিওপিডি এবং সিস্টিক ফাইব্রোসিস, এগুলোও তোমার কী করবে? অস্টিওপোরোসিস করবে। তাহলে আমরা মোটামুটি সেকেন্ডারি কজ পড়ে ফেললাম। আরও অনেক কারণ আছে, তোমরা যদি পারো ডেভিডসনের বক্সটাই আছে, ওখান থেকে মুখস্থ করে নিতে পারো। আরও কারণগুলো আছে হঠাৎ দি কজেস অফ অস্টিওপোরোসিস, যেমন অনেক সময় আছে, এগুলো আমি বলতে চাই না, যেমন মাল্টিপল মাইলোমা আছে, তোমার আছে মাল্টিপল মাইলোমা, হোমোসিস্টিনিউরিয়া, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, যদি HIV হয়, হাইলি ট্রেন্ড অ্যাথলেট যারা, অনেক কারণ আছে। এগুলো তোমাদের লাগবে না, তবে এগুলো ইম্পর্টেন্ট কয়েকটা এন্ডোক্রাইন কারণ, যে একটা ড্রাগ গ্লুকোকর্টিকয়েড, হ্যাঁ, ইম্পর্টেন্ট কারণ। রিটেন আসলে অনেক কিছু লিখতে পারো, কিন্তু ভাইবা যদি কিছু এন্ডোক্রাইন কারণ, কিছু ড্রাগ কারণ বলতে পারো, তাহলে তোমাদের হয়ে যাবে যে হঠাৎ দি কজেস অফ অস্টিওপোরোসিস। এবার এখন একটা অস্টিওপোরোসিসের পেশেন্ট তোমার কাছে কী ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে? ক্লিনিক্যাল ফিচার্স অফ অস্টিওপোরোসিস, কী ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে? মনে রাখতে হবে
যে ইউজুয়ালি পেশেন্ট কোনো সিমটমস নাও থাকতে পারে আনলেস দেয়ার ইজ ফ্র্যাকচার। লিখতে হবে পেশেন্ট মে বি অ্যাসিমটোমেটিক আনলেস দেয়ার ইজ ফ্র্যাকচার। ফ্র্যাকচার না হওয়ার পেশেন্ট বুঝতে নাও পারে যে তার আসলে অস্টিওপোরোসিস আছে। মেনলি কি ফ্র্যাজাইলিটি ফ্র্যাকচার, কি হয় মেনলি পেশেন্ট আসে ফ্র্যাজাইলিটি ফ্র্যাকচার নিয়ে। ফ্র্যাজাইলিটি ফ্র্যাকচার মানে কি, এটা হচ্ছে ফ্র্যাকচার মানে হোয়েন ফ্র্যাকচার অকার্স ফ্রম ফল ফ্রম স্ট্যান্ডিং হাইট। ফ্র্যাকচার কখন হবে, যে ফ্র্যাকচার অকার্স মানে পেশেন্ট যখন ফল করে ফ্রম স্ট্যান্ডিং হাইট। স্ট্যান্ডিং হাইট থেকে পড়ে যায় যদি আমার ফ্র্যাকচার হয়ে যাবে, এটাকে বলা হবে ফ্র্যাজাইলিটি ফ্র্যাকচার। ফ্র্যাজাইলিটি ফ্র্যাকচার। এখন এরকম একটা পেশেন্ট যদি ফ্র্যাকচার হয় তাহলে তোমরা জানো যে কী নিয়ে আসছে আমাদের কাছে, তাহলে ফ্র্যাকচার হওয়ার পরে যদি ভেঙে যায় তাহলে কী নিয়ে আসবে, ব্যথা নিয়ে আসবে, সে জায়গায় সোয়েলিং বা ডিফর্মিটি নিয়ে আসবে এবং সে জায়গায় টেন্ডার থাকবে। তাহলে পেন, সোয়েলিং, ডিফর্মিটি এবং দ্যাট পার্টিকুলার এরিয়া মে বি টেন্ডার। তাহলে এটা হচ্ছে ফ্র্যাকচার। এখন মনে করো আমাদের মোস্ট কমন সাইড অফ ফ্র্যাকচার বলেছিলাম কোথায়, যে একটা হচ্ছে কী হয় ভার্টিব্রাল ফ্র্যাকচার বলেছিলাম, একটা হচ্ছে হিপ ফ্র্যাকচার। একটা ভার্টিব্রাল আর একটা হিপ। যদি মনে করো যে এই পেশেন্টের ভার্টিব্রাল ফ্র্যাকচার হয় বা হিপ ফ্র্যাকচার, তাহলে কী হবে, হিপ ফ্র্যাকচারের পেশেন্ট আমার কাছে কী নিয়ে আসবে, মনে রাখতে হবে যে পেশেন্ট ইউজুয়ালি যদি হিপ ফ্র্যাকচার হয়ে যায় তাহলে লেখো ফিচার্স অফ হিপ ফ্র্যাকচার, পেশেন্ট ইজ আনএবল টু ওয়েট বিয়ার, পেশেন্ট ওয়েট বিয়ার করতে পারবে না। আর হচ্ছে যেটা হবে যে লিমটা কী হবে, ইউজুয়ালি শর্ট অ্যান্ড লিম অ্যান্ড লিমটা কি থাকবে, এক্সটার্নালি রোটেটেড থাকবে। ঠিক আছে, যে সাইডে ভাঙবে, যে সাইডে এই হিপ ফ্র্যাকচার হবে কী হবে, সেটা হচ্ছে আনএবল টু ওয়েট বিয়ার একটা। আরেকটা হচ্ছে ওই পাশের লিমটা শর্ট হবে এবং এক্সটার্নালি কী হবে, এক্সটার্নালি রোটেটেড হবে। এটা হচ্ছে ফিচার্স অফ হিপ ফ্র্যাকচার। এখন মনে করো যদি পেশেন্টের এমন হয় যে ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়েছে, আমি মনে করি শেষ। তাহলে প্রথমে বললাম যে হঠাৎ ফিচার্স অফ ক্লিনিক্যাল ফিচার অস্টিওপোরোসিস, তখন প্রথমে বলতে হবে যে ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক আনলেস দেয়ার ইজ ফ্র্যাকচার। এখন ফ্র্যাকচারে কী হবে, সেখানে পেন হবে, সোয়েলিং হবে, ডিফর্মিটি হবে এবং টেন্ডার থাকবে। এখন বললাম যে হিপ ফ্র্যাকচার যদি হয় তাহলে কী ঘটনা ঘটবে। এখন বলছি যদি ভার্টিব্রাল ফ্র্যাকচার হয় তাহলে কী ঘটনা ঘটবে। ভার্টিব্রাল ফ্র্যাকচার হলে কী হবে, সেখানে হবে সিভিয়ার ব্যাক পেন, যেখানে ফ্র্যাকচার হবে। সামটাইমস ওই ব্যাক পেনটা রেডিয়েট টু দি চেস্ট অ্যান্ড অলসো অ্যাবডোমেন। কী হবে, রেডিয়েট টু দি চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন। এই দিকে মনে হবে যে পেশেন্ট মে হ্যাভ এমআই, অনেক সময় কনফিউজ হতে পারে এমআই অ্যাওর্টিক ডিসেকশন, এগুলো সব কনফিউজ হতে পারে। তার মানে দেখা যাচ্ছে বলতে হবে সিভিয়ার যদি কোনো পেশেন্ট ব্যথা নিয়ে আসে, সেটাকে হবে ভার্টিব্রাল ফ্র্যাকচারের পেশেন্ট কী হতে পারে, সিভিয়ার লো ব্যাক পেন নিয়ে আসতে পারে, দ্যাট মে রেডিয়েট টু দি অ্যান্টেরিয়র চেস্ট অ্যান্ড অলসো অ্যাবডোমেন। এবার আসো যে যদি পেশেন্ট এমন হয় যে না এই ফ্র্যাকচারটা এরকম অ্যাকুট নয়, ক্রনিক, তাহলে কী হতে পারে, তাহলে মনে রাখতে হবে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ কাইফোসিস অর কী হবে হাইট লস, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ কাইফোসিস অথবা হাইট লস, এটা নিয়েও প্রেজেন্ট করতে পারে। এখন আসো হোয়াট আর দি ইনভেস্টিগেশনস। মনে রাখতে হবে যে অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু কনফার্ম দ্যাট দিস সাবজেক্ট হ্যাভিং অস্টিওপোরোসিস বাই কি ডেক্সা স্ক্যান। কী বলেছি, অ্যাট ফার্স্ট ইনভেস্টিগেশন বলছি, কিন্তু আমি ক্লিনিক্যাল বললাম ইনভেস্টিগেশন। অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু কনফার্ম দ্যাট দিস সাবজেক্ট হ্যাভিং অস্টিওপোরোসিস বাই ডেক্সা স্ক্যান। ডেক্সা মানে কি, ডুয়াল এনার্জি এক্স রে অ্যাবজর্পশনোমেট্রি, তাই তো। তাহলে ডেক্সা স্ক্যান করে আমার কনফার্ম করতে হবে যে এই পেশেন্টের অস্টিওপোরোসিস আছে। এখন মনে করো আমি বলছি যে ডেক্সা স্ক্যান করবো, ঠিক আছে। এখন মনে করো তোমাদের মনে রাখার দরকার নেই, আমি এমনি বলছি, আচ্ছা থাক ওটা বলবো না। ফ্র্যাক্স অ্যানালাইসিস একটা স্কোর আছে, ফ্র্যাক্স অ্যানালাইসিস, ওটা তোমার বললে কঠিন হয়ে যাবে। তুমি ডেক্সা স্ক্যান করো। এখন মনে করো হঠাৎ দিই এমনকি আমি সব পেশেন্টের ডেক্সা স্ক্যান করবো, কাদেরকে আমি ডেক্সা করবো বা কাদেরকে আমি সাসপেক্ট করবো যে এই সাবজেক্টের অস্টিওপোরোসিস থাকতে পারে, এখন আমি তাদেরকে ডেক্সা স্ক্যান করবো। ডেক্সা মানে কি আসলে ডুয়াল এনার্জি এক্স রে অ্যাবজর্পশনোমেট্রি, যার একটা আসলে বিএমডি বলি। কি বলি, বিএমডি, বোন মিনারেল ডেন্সিটি। এখন
মনে করো যে ইন্ডিকেশন অফ ডেক্সা, সেটা কি? এক নম্বর লো ট্রমা ফ্র্যাকচার, পার্টিকুলারলি হোয়েন দি এজ ইজ মোর দ্যান 50 ইয়ার্স। 50 বছরের পরে যদি কারো লো ট্রমা ফ্র্যাকচার হয়, ঠিক আছে, এক নম্বর। 2 নম্বরে লেখো যে একটা পেশেন্টের যে রিস্ক ফ্যাক্টর আছে এবং যার ওই আমি বলেছি ফ্র্যাকচার অ্যানালাইসিসে যার 10 ইয়ার রিস্ক অফ ফ্র্যাকচার মোর দ্যান 10%, কি পেশেন্টের আমি যেগুলো রিস্ক ফ্যাক্টর বললাম, রিস্ক ফ্যাক্টর ফর বা সেকেন্ডারি কজ বললাম, রিস্ক ফ্যাক্টর ফর অস্টিওপোরোসিস, এগুলো প্রেজেন্ট, সাথে পেশেন্টের 10 ইয়ার ফ্র্যাকচার রিস্ক মোর দ্যান যদি 10% হয় তাহলে তার করতে হবে। যেমন হচ্ছে কোনো পেশেন্ট গ্লুকোকর্টিকয়েড থেরাপি পায়, গ্লুকোকর্টিকয়েড থেরাপি মোর দ্যান 7.5 মিলিগ্রাম ফর মোর দ্যান 3 মান্থস, আমরা জানি গ্লুকোকর্টিকয়েড অস্টিওপোরোসিস করে দিতে পারে, সেক্ষেত্রে করতে হবে। তারপরে দেখো পেশেন্টের এমন হয় যে তুমি একটা অস্টিওপোরোসিস পেশেন্টের ট্রিটমেন্ট দিয়েছো, ওদের উদ্দেশ্য কী? যে আমার ওই বোন মিনারেল ডেন্সিটিটা ইমপ্রুভ করা, তাই না? ইমপ্রুভ করা। তো এখন তার ইমপ্রুভ হলো কিনা, তাহলে কীভাবে করবা? তুমি তো একটা বিএমডি করেছো, তার অস্টিওপোরোসিস আছে, ট্রিটমেন্ট করলে এখন ভালো হলো কিনা কীভাবে দেখবা? বাই বিএমডি, তাহলে সেটা করতে হবে না আবার। তাহলে একটা হচ্ছে টু সি দি ট্রিটমেন্ট রেসপন্স অফ অস্টিওপোরোসিস, কি টু সি দি ট্রিটমেন্ট রেসপন্স অফ অস্টিওপোরোসিস একটা। আর হচ্ছে মনে করো একটা পেশেন্টের তুমি অস্টিওপেনিয়া আছে, আমি তো বলবো অস্টিওপেনিয়া কি, এটাকে আমি বলবো পরে। তো অস্টিওপেনিয়া আছে, এখন তুমি তাকে ট্রিটমেন্ট দিয়েছো তো ফলো করে গেছো, যেটাই হোক না কেন, অথবা তুমি নন ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট দিয়েছো, সেই পেশেন্টকে তোমার দেখতে হবে, ফলো আপ করতে হবে তার অস্টিওপোরোসিস ডেভেলপ করে গেল কিনা। তার মানে টু সি দি প্রোগ্রেশন অফ অস্টিওপেনিয়া টু অস্টিওপোরোসিস, কি বলেছি? টু সি দি প্রোগ্রেশন অফ অস্টিওপেনিয়া টু অস্টিওপোরোসিস, ঠিক আছে। এখন আরেকটা দেখো যে একটা পেশেন্টের বয়স অনেক কম, বাট দেয়ার ইজ ভেরি হাই রিস্ক ফ্যাক্টর ফর অস্টিওপোরোসিস, কি বয়স হচ্ছে লেস দ্যান 50 ইয়ার্স বাট ভেরি হাই রিস্ক ফ্যাক্টর ফর অস্টিওপোরোসিস, তার ক্ষেত্রে কিন্তু তোমার বিএমডি করতে হবে। এখন আসো হঠাৎ এই বিএমডি যে করলাম, তাই না, তাহলে আমার ইন্টারপ্রিটেশনটাকে আমি কী দেখবো আসলে? ওই বিএমডিতে আমি কী দেখবো? মনে রাখতে হবে ওখানে দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে টি স্কোর আর একটা হচ্ছে জেড স্কোর। কি কি দেখবো? একটা টি স্কোর আর একটা হচ্ছে জেড স্কোর দিকে তাকাবো। কি বলছে টি স্কোর? মনে রাখতে হবে টি স্কোরটা আসলে কি। মনে করো আমার বয়স যেটাই হোক না কেন, একটা ইয়াং অ্যাডাল্ট, একটা নর্মাল ইয়াং অ্যাডাল্টের বোন মিনারেল ডেন্সিটির সাথে, হ্যাঁ, আমার কতটুকু ডেভিয়েশন আছে সেটা হচ্ছে টি স্কোর। বোঝা? আমি আবার বলি, মনে করো আমি নর্মাল ধরলাম, একটা ইয়াং অ্যাডাল্টকে নর্মাল ধরলাম, তার যে বোন মিনারেল ডেন্সিটি, আর একটা মনে করো 60 বছর বয়স, তার বোন মিনারেল ডেন্সিটি কতটুকু ডেভিয়েশন আছে, কতটুকু তার সাথে কতটুকু আছে, সেটা হচ্ছে টি স্কোর। তাহলে এটা কম্পারিজন উইথ ইয়াং অ্যাডাল্ট। বাট আরেকটা স্কোর আছে একেবারে জেড স্কোর। কী বলেছি? জেড স্কোর। একটা হচ্ছে টি স্কোর আর হচ্ছে জেড স্কোর। তা আমি বলি ইন্টারপ্রিটেশন অফ টি স্কোর। আর টি স্কোর প্রথমে বললাম টি স্কোরটা আসলে কী, যে একটা ইয়াং অ্যাডাল্টের সাথে কম্পারিজন করতে হবে, করে তার থেকে ওনার যে বয়সী হোক না কেন, পেশেন্টের যে বয়সী হোক না কেন, একটা ইয়াং অ্যাডাল্টে যতটুকু থাকার কথা তার থেকে তার যতটুকু ডেভিয়েশন থাকবে সেটা হচ্ছে টি স্কোর, তার কম্পারিজন উইথ ইয়াং অ্যাডাল্ট। এখন এই টি স্কোর যদি এমন হয় মাইনাস, কখন বলবো? অস্টিওপোরোসিস। এখানে আমরা তিনটা ইন্টারফারেন্স আসবে, একটা নর্মাল, একটা হচ্ছে অস্টিওপেনিয়া, একটা হচ্ছে অস্টিওপোরোসিস। ইফ টি স্কোর মাইনাস 2.5 নিচে, লেস দ্যান -2.5, দ্যাট ইজ অস্টিওপোরোসিস। কী বলেছি? টি স্কোর মাইনাস লেস দ্যান 2.5, অস্টিওপোরোসিস। টি স্কোর -1 টু -2.5 এর মধ্যে আছে, এটা হচ্ছে অস্টিওপেনিয়া। টি স্কোর মোর দ্যান -1, তাহলে কী হবে? দ্যাট ইজ নর্মাল। তাহলে কী বললাম? টি স্কোর আমি কী করলাম? টি স্কোর আমি ডায়াগনোজ করলাম অস্টিওপোরোসিস নাকি অস্টিওপেনিয়া নাকি নর্মাল। টি স্কোর লেস দ্যান -2.5, অস্টিওপোরোসিস। টি স্কোর -1 to -2.5, অস্টিওপেনিয়া। টি স্কোর
মোর দ্যান -1, ইট ইজ নর্মাল। এখন এটা যদি হয় তাহলে পরের প্রশ্ন হচ্ছে তাহলে জেড স্কোর যে হোয়াট ইজ জেড স্কোর। এবার তো স্কোর করা শেষ, এখন হচ্ছে হোয়াট ইজ জেড স্কোর। মনে রাখতে হবে যে জেড স্কোর হচ্ছে এজ ম্যাচ কন্ট্রোল। জেড স্কোর হচ্ছে এজ ম্যাচ কন্ট্রোল। জেড স্কোর হচ্ছে এজ ম্যাচ কন্ট্রোল। তার মানে কি? তার মানে হচ্ছে এরকম যে যদি একটা 70 বছরের মানুষ হয়, তার সাথে একটা 70 বছর আইডিয়ালি তার যতটুকু থাকার কথা ওই স্কোরটা, ওই পরমানেন্ট ডেন্সিটিটা তার সাথে তুলনা করে যতটুকু ডেভিয়েশন হবে সেটা হচ্ছে জেড স্কোর। মানে কি? আমার বয়স 70, আরও জনের বয়স যদি 70 হয়, তার সাথে কম্পারিজন করে যতটুকু ডেভিয়েশন থাকবে সেটা হচ্ছে জেড স্কোরকে প্রকাশ করা হবে। তার মানে দেখো, আমার বয়স মনে করো 39 বা 40, এখন 40 বছরের আরেকজনের সাথে তোমার যে এজ ম্যাচ আমার তার বিপরীতে যে ডেভিয়েশন হবে সেটা হচ্ছে জেড স্কোর। তাহলে এটা যদি বেশি ডেভিয়েশন হয়, মোর দ্যান 2, -2 বা -2.5 ডেভিয়েশন হয়, তাহলে বুঝতে হবে যে আমার বয়স যতটুকু থাকার কথা আমার ততটুকু বোন মিনারেল ডেন্সিটি নাই, অতটুকু মিনারেশন ঠিকমতো হয়নি। ঠিক আছে, আমার ঠিকমতো নাই। এখন এরকম যদি না থাকে তাহলে হঠাৎ দি ইম্পর্টেন্স অফ জেড স্কোর। আমি তো টি স্কোর ডায়াগনোজ করে ফেললাম, যেটা অস্টিওপোরোসিস, এটা অস্টিওপেনিয়া, না এটা নর্মাল। তাহলে হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ জেড স্কোর? তার মানে জেড স্কোর দেখো এজ ম্যাচ কন্ট্রোল, আমি আমার বয়সের তুলনায় আমি কিন্তু পিছনে পড়ে আছি। মানে কি? তার মানে মনে রাখতে হবে দেয়ার ইজ চান্স অফ সেকেন্ডারি কজ অফ অস্টিওপোরোসিস। তার মানে আমার বয়স ঠিক আছে 70, এজিং তো একটা ফ্যাক্টর আছেই, তাহলে তার থেকে কেন আমি তো আমার বয়সের তুলনায় যে থাকার কথা ছিল তার থেকে স্ট্যান্ডার্ড থাকার কথা ছিল, তার থেকে তো আমি কম। কেন কম? তার মানে আমার অন্য কোনো এমন কোনো রোগ আছে বা সেকেন্ডারি কোনো কারণ আছে যার কারণে আমার অস্টিওপোরোসিস হয়েছে। ক্লিয়ার? তার মানে জেড স্কোর যদি কারোর বেশি রিভিশন হয়ে যায় তাহলে আমাকে সার্চ করতে হবে সেকেন্ডারি কজ অফ অস্টিওপোরোসিস। কী করতে হবে? সার্চ করতে হবে সেকেন্ডারি কজ অফ অস্টিওপোরোসিস। শেষ। এখন আমি তোমাকে পরের কোশ্চেন আসি যে এটা ধরলাম হাউ উইল ইউ ইনভেস্টিগেট। এখন আমাদের সেকেন্ডারি কজের দিকে যাই। সেকেন্ডারি কজ আমি বলেছিলাম যে একটা পেশেন্টের হতে পারে গ্রোথ হরমোন বেশি। প্রথমে আমি রুটিন কিছু করলাম, ধরো আদারকে ইনভেস্টিগেশন করবো। আমি সেকেন্ডারি কারণগুলো বলেছিলাম, তাহলে ওই সাসপেশন অনুসারে আমি সেকেন্ডারি কারণে ইনভেস্টিগেশনগুলো লিখে দিতে পারি। যেমন কি ধরো রুটিন কিছু ইনভেস্টিগেশন, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর লেখো, আদার ইনভেস্টিগেশনের মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর। সেকেন্ড হচ্ছে লেখো রেনাল ফাংশন টেস্ট, ব্লাড ইউরিয়া স্যামকেটিন, এগুলো করতে পারি। এবার হচ্ছে লিভার ফাংশন টেস্ট মানে এসজিপিটি। ঠিক আছে, তারপরে লেখো হচ্ছে মনে করো তুমি ওই সেকেন্ডারি কারণ ধরে ধরে আমার এটা লিখতে হবে। আমি বলি যে ফর অ্যাক্রোমেগালি, সাসপেক্টেড অ্যাক্রোমেগালি, তাহলে কী করবো? মনে করো IGF-1 বা গ্রোথ হরমোন, সাপ্রেস গ্রোথ হরমোন গেল। যদি আমি দেখি পেশেন্টটা হাইপার প্রেসার হয়েছে, ওখানে কী করবো? ক্যালসিয়াম করতে পারি, তার ফসফেট করতে পারি, তার আমি অ্যালকালাইন ফসফেট করতে পারি, পিটিএস করতে পারি। তাহলে কারো যদি আমি মনে করি যে পেশেন্টের হাইপার প্যারাথাইরয়েডিজম, তাহলে আমি FT4 THC করবো। আমি যদি মনে করি এই পেশেন্টের কুশিং, তাহলে 24 আওয়ার্স ফ্রি কর্টিসল করবো। ঠিক আছে, তাহলে আমি যদি মনে করি পেশেন্টের মাল্টিপল মাইলোমা, তাহলে সিরাম প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস করবো। আমি যদি মনে করি যে না এই পেশেন্টের ম্যালাবজর্পশন আছে, তাহলে স্ক্রিনিং ফর সিলিয়াক ডিজিজ করবো, যেমন টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ, আমরা বলি NT-TTG, অ্যান্টি টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ। তাহলে আমি যে সেকেন্ডারি কারণগুলো বলেছি ওই সেকেন্ডারি কারণগুলো ধরে ধরে আমি ইনভেস্টিগেশন লিখতে পারি। তাহলে প্রথমে কিছু রুটিন লিখবো, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর, তারপরে ব্লাড ইউরিয়া স্যামকেটিন ইলেক্ট্রোলাইটস, লিভার ফাংশন টেস্ট, তারপর আমরা লিখতে পারি যে ওই কারণ ধরে ধরে IGF-1 স্টিমুলেটেড গ্রোথ হরমোন, ক্যালসিয়াম ফসফেট PTH, আমি করতে পারি FT4 TSH, আমি করতে পারি 24 আওয়ার্স ইউরিনারি ফ্রি কর্টিসল, তাই না? আমি করতে পারি গোনাডোট্রপিন আছে, যেমন কি যদি হাইপোগোনাডিজম ইজ অলসো এ কজ অফ অস্টিওপোরোসিস, হাইপোগোনাডিজম, তাহলে আমি মনে করি যে পেশেন্টের মেল হাইপোগোনাডিজম, তাহলে LH FSH টেস্টোস্টেরন, ইন কেস অফ ফিমেল LH FSH ইস্ট্রোজেন। তাহলে দেখো ওই কারণগুলো ধরে ধরে আমি কিন্তু ইনভেস্টিগেশনগুলো লিখে দিতে পারি অ্যাকর্ডিং টু সেকেন্ডারি কজ অফ বা রিস্ক ফ্যাক্টর ফর অস্টিওপোরোসিস লিখে দিলাম। এখন মনে করতে হবে
যে আমি এই পেশেন্টের তখন কী করবো করবো হচ্ছে ট্রিটমেন্ট করব। কী করবো? ট্রিটমেন্ট। সেই ট্রিটমেন্টের মধ্যে কিছু আছে নন ফার্মাকোলজিক্যাল আর কিছু আছে ফার্মাকোলজিক্যাল। কি বলেছি? কিছু আছে ফার্মাকোলজিক্যাল আর কিছু আছে নন ফার্মাকোলজিক্যাল। দেখুন হচ্ছে হঠাৎ দিন নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ অস্টিওপোরোসিস, নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। তো প্রথমে লিখতে হবে যে আসলে আমাকে বাড়াতে হবে, তাহলে কী করতে হবে? ডায়েটারি ক্যালসিয়াম, কি ডায়েট রিচ ইন ক্যালসিয়াম, যেমন আমরা জানি কি মিল্ক, তাই না, তারপরে কাস্টার্ড, তাই না, এগুলো তো ক্যালসিয়াম থাকে। তাহলে ইনক্রিজ ক্যালসিয়াম কন্টেনিং ফুড, সাপ্লিমেন্টেশন অফ যদি না আমার যদি না হয় তাহলে এক্সোজেনাস সাপ্লিমেন্টেশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি, তাই না। তারপরে দিতে হবে রেগুলার এক্সারসাইজ টু ইনক্রিজ দি পিক বোন ম্যাস, রেগুলার এক্সারসাইজ। তারপরে দেখো অ্যাভয়েডেন্স অফ স্মোকিং, অ্যাভয়েডেন্স অফ স্মোকিং অ্যান্ড মডারেশন or abstinence of alcohol consumption, moderation or abstinence of alcohol consumption. This is the non-pharmacological management of osteoporosis. এবার আসো ফার্মাকোলজিক্যাল থেরাপি। এখন মনে করতে হবে যেসব পেশেন্টের হঠাৎ ইন্ডিকেশন অফ ফার্মাকোলজিক্যাল থেরাপি, দেখো ফার্মাকোলজিক্যাল থেরাপিতে আমি দেবো হঠাৎ দি ইন্ডিকেশন অফ ফার্মাকোলজিক্যাল থেরাপি। এর মধ্যে একটা লেখো যে পেশেন্ট হ্যাভিং অস্টিওপোরোসিস, কি অস্টিওপোরোসিস যারা আছে তা তো দিতেই হবে। 2 নম্বরে লেখো পেশেন্ট হ্যাভিং ফ্র্যাজাইলিটি ফ্র্যাকচার, ফ্র্যাজাইলিটি ফ্র্যাকচার উইথ অস্টিওপেনিয়া, এটাও দিতে হবে। 3 নম্বরে লেখো পেশেন্টের হাই ফ্র্যাকচার রিস্ক, কত 10 ইয়ার কার্ডিওভাস্কুলার ফ্র্যাকচার রিস্ক অফ মোর দ্যান 20%। কী বলেছি? তার কিন্তু অস্টিওপোরোসিস নাই, বাট আমি দেখলাম অ্যানালাইসিসে তার অনেক রিস্ক ফর ফ্র্যাকচার, ফিউচার ফ্র্যাকচার, সেটা কত 10 ইয়ার ফ্র্যাকচার রিস্ক মোর দ্যান 20%। ইন দ্যাট কেস আমরা কিন্তু ফার্মাকোলজিক্যাল থেরাপিতে চলে যাবো। তাহলে কী বললাম? একটা হচ্ছে পেশেন্টের অস্টিওপোরোসিস, পেশেন্টের ফ্র্যাজাইলিটি ফ্র্যাকচার আছে হয়েছে উইথ অস্টিওপেনিয়া, পেশেন্ট হ্যাভিং হাই ফ্র্যাকচার রিস্ক, 10 ইয়ার ফ্র্যাকচার রিস্ক মোর দ্যান 20%, এক্ষেত্রে আমরা ফার্মাকোলজিক্যাল থেরাপি যাব। এখন হঠাৎ দি ফার্মাকোলজিক্যাল থেরাপি কী কী আছে সেটা জানতে হবে। প্রথমে লেখো বিসফসফোনেট, প্রথমে কি বিসফসফোনেট, মনে করতে হবে অস্টিওপোরোসিস দি ফার্স্ট লাইন থেরাপি ইজ বিসফসফোনেট, ফার্স্ট লাইন থেরাপি ইজ বিসফসফোনেট। সেটা হতে পারে ওরাল, সেটা হতে পারে আইভি, হতে পারে ওরাল, হতে পারে আইভি। তো কয়েকটা বিসফসফোনেট নাম মনে রাখবা। তার মধ্যে একটা হচ্ছে অ্যালেন্ড্রোনিক অ্যাসিড, আমরা জানি রাজিড্রোনিক অ্যাসিড, তারপর আছে ইভানড্রোনিক অ্যাসিড, জোলেন্ড্রোনিক অ্যাসিড, এগুলো মনে রাখো, ঠিক আছে। অ্যালেন্ড্রোনিক, রাইজড্রোনেট, ইভানড্রোনেট এবং জোলেন্ড্রোনেট। অ্যালেন্ড্রোনিক অ্যাসিড, রাজিড্রোনিক অ্যাসিড, তারপর হচ্ছে ইভানড্রোনিক অ্যাসিড এবং জোলেন্ড্রোনিক অ্যাসিড। এখন এটা গেল বিসফসফোনেট, বিসফসফোনেট। 2 নম্বরে লেখো যে অনেক সময় দিই এটাকে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি এগেনস্ট কি র্যাঙ্কেল, RANKL, ঠিক আছে। এটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি, সে কি তার নাম হচ্ছে ডেনোসুম্যাব, ডেনোসুম্যাব। তোমরা নামগুলো মনে রাখো, কারণ কি এর অনেক ব্যাপার আছে ভিতরে, বিস্ফোর কাদের দেবো, কত ডোজ দেবো, ইন্ডিকেশন কি, কী প্রিকশন আছে, কী সাইড এফেক্ট হতে পারে, অনেক কিছু ডিটেলস, এত লাগবে না। তোমরা ওর জায়গায় নামগুলো মনে রাখো শুধু, যে কী বলেছি মনোক্লোনাল অ্যান্টিবডি এগেনস্ট RANKL, এখানে কী হবে, এটা হচ্ছে ডেনোসুম্যাব। তারপরে লেখো যে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি, ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি। তারপরে লেখো টেরিপ্যারাটাইড, আউট অপশন টেরিপ্যারাটাইড, তার মানে কি আসলে প্যারাথয়রয়েড হরমোন। টেরিপ্যারাটাইড কি ওয়ান টাইপ অফ প্যারাথয়রয়েড হরমোন, সেটা কি প্যারাথয়রয়েড হরমোন বলি আমরা। 1 PTH 134, PTH 134। এবারে লেখো আরেকটা আছে, সেটা হচ্ছে এভালোপ্যারাটাইড, এভালোপ্যারাটাইড। এরকম আছে এক ধরনের ফ্র্যাকশন অফ প্যারাথয়রয়েড হরমোন, ABALO, এভালোপ্যারাটাইড, একটা গেল। তারপরে লেখো পার্টিকুলার আমরা দিই অনেক সময় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি,
হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এটা আসলে কি, এরা হচ্ছে সার্ম, ACRM, মানে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে দিই, সেটা কি যেটা আমরা দিয়ে জলে টিবোলন এবং র্যালোক্সিফেন, র্যালোক্সিফেন এবং টিবোলন, র্যালোক্সিফেন এবং টিবোলন, এটা দিয়ে দিতে পারে। আরেকটা হচ্ছে সামটাইমস এখন নতুন ড্রাগ আসছে, কিন্তু ওটা এখন আমাদের ট্রায়ালে আছে, এখনও আমাদের ওটাকে ব্যবহার করা হচ্ছে না। আরেকটা হচ্ছে অনেক সময় ইউজ করি, আগে ইউজ করা হতো, যেমন ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন এটাও হচ্ছে অস্টিওপোরোসিসে ইউজ করা হতো, ক্যালসিটোনিন। এখন আসলে আমরা একটা পেশেন্টে তুমি জানো যে আমরা যখন ফলো আপ করি, কীভাবে করি, মনে করো আমার ট্রিটমেন্ট দিয়ে দিলাম, আমি তাহলে হঠাৎ দিই ট্রিটমেন্ট অপশন ফর অস্টিওপোরোসিস। প্রথমে বলেছি যে বিসফসফোনেট, বিসফসফোনেট ইজ ফার্স্ট লাইন থেরাপি ফর ট্রিটমেন্ট অফ অস্টিওপোরোসিস। এখন বিসফসফোনেট কী কী আছে সেটা আমি বলেছিলাম, কী কী, একটা হচ্ছে কী বলেছি, রাইজড্রোনেট, ইভানড্রোনেট, অ্যারান্ড্রোনেট, জোরেন্ড্রোনেট, তাই না? তারপর বলেছিলাম যে মনোক্লোনাল অ্যান্টিবডি এগেইনস্ট RANKL, সেটা হচ্ছে ডেনোসুম্যাব। এরপরে বলেছিলাম যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। তারপর বলেছিলাম প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন কী কী, টেরিপ্যারাটাইড এবং একটা হচ্ছে এভালোপ্যারাটাইড, এগুলো বলেছিলাম তোমার প্যারাথাইরয়েড হরমোন। তারপর হচ্ছে বলেছিলাম হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, মেনলি সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর, সেটা হচ্ছে র্যালোক্সিফেন এবং টিবোলন। আরেকটা হচ্ছে বলেছিলাম লাস্টে যে ক্যালসিটোনিন। দিস আর দি কি ড্রাগ ট্রিটমেন্ট অপশন ফর অস্টিওপোরোসিস। আমি সিম্পল হিসেবে বলে রাখি যে একটা পেশেন্টের অস্টিওপোরোসিস যদি আমরা দিই, সে বিসফসফোনেট দিই, যে কোনো বিসফসফোনেট কতদিন দিতে পারবো, মনে রাখতে হবে বিসফসফোনেট আমরা এই পেশেন্টের ফলো আপ করবো আফটার 2 years উইথ BMD। বিসফসফোনেট দেওয়ার পরে আমরা 2 years ফলো আপ করবো আফটার BMD। মনে রাখতে হবে সেখানে যদি আমার ইম্প্রুভমেন্ট হয়ে থাকে আমরা ক্লিনিক্যাল জাজমেন্ট বা ডিসিশন নেব, বাট ইউজুয়ালি বিসফসফোনেট ইউজ করা হয় আপ টু 5 years অফ এজ, সরি আপ টু 5 years, এজ বলছি কেন, আপ টু 5 years। বিসফসফোনেট কতদিন ইউজ করবো, আপ টু 5 years। তবে যদি না কমে তো অন্য জায়গায় সুইচ করতে পারি বা আরও ওরাল ছিল IV দিতে পারি, কিন্তু কোনো সময় 10 বছরের উপর ব্যবহার করা যাবে না। তবে ম্যাক্সিমাম রিকমেন্ডেড আছে আপ টু 5 years ইউজ করতে হবে, আর মনিটরিং করতে হবে বাই BMD ইনিশিয়ালি আফটার 2 years, এবং দেন ডিপেন্ডিং অন দি ক্লিনিক্যাল সার্কামস্টেন্সেস। ঠিক আছে, এখন আপাতত অস্টিওপোরোসিসের ব্রিফ সামারি করলাম। আমি মনে করি এটুকু জানলে তোমাদের মধ্যে এনাফ। এখন যত কোয়েশ্চেন থাকলে বলো। কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে বলো আমাকে। কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, প্রশ্ন আসছে, লুবনা ইমাম বলেছে যে স্যার অস্টিওপেনিয়া কি একটু বলবেন। অস্টিওপেনিয়া মানে টি স্কোর যে আমরা করলাম, ওই টি স্কোর আমাদের পয়েন্ট স্কোর দেয়, ওখানে দেখলেই বোঝা যাবে। ইউজুয়ালি করি আমরা কি ফিমোরাল নেক এবং হিপের করি আমরা BMD, ফিমোরাল নেক এবং হিপ এখানে আমরা BMD করি। এখন যদি দেখা যায় যে টি স্কোর দেয় -2.5 নিচে, -2.5 নিচে যদি দেয়, ওখানে লেখা থাকবে লেস দ্যান -2.5, তাহলে বুঝবো অস্টিওপোরোসিস আছে। কিন্তু যদি এমন দেয় যে -1.9, তাই না, তার মানে কত, -1 উপরে বাট -2.5 নিচে, তাহলে কী হলো, -1 থেকে -2.5 এর মাঝখানে যদি থাকে তাহলে বুঝতে হবে অস্টিওপেনিয়া।
-1 থেকে -2.5, তাহলে বুঝতে হবে অস্টিওপেনিয়া। এখন তানিয়া মিষ্টি লিখেছে যে টি স্কোর বুঝিনি স্যার। টি স্কোর মানে এটা হচ্ছে, মনে করো আমার বয়স যেটাই হোক না কেন, আমার সাথে আমি আর যে বিএমডির কম্পেয়ার করবো, মানে বিএমডি কম্পেয়ার করা মানে বোন মিনারেল ডেন্সিটি কত আছে, মনে করো একটা ইয়াং অ্যাডাল্টের সাথে যে কোনো বয়সে যদি কম্পেয়ার করি, সেটা হচ্ছে বলা হচ্ছে ইয়াং ম্যাস্ট, মানে কম্পেয়ার উইথ ইয়াং ম্যাস্ট। ইয়াংয়ের সাথে ম্যাচ করলাম, আমার বিএমডিকে আমি একটা ইয়াং এর সাথে ম্যাচ করলাম, করি আমাদের ডেভিয়েশন আছে, সেটা হচ্ছে টি স্কোর। তার মানে কি, একটা ইয়াং ম্যাচ যতটুকু থাকার কথা তার থেকে আমাদের ডেভিয়েশন হবে -2.5 বেশি যদি ডেভিয়েশন হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার অস্টিওপোরোসিস আছে। তাহলে অস্টিওপোরোসিসকে টি স্কোর মানে একটা ইয়াংয়ের সাথে আমার বিএমডি কম্পেয়ার করলাম। মনে করেন একটা 50 বছর বয়স, সে তো ইয়াং না, তার সাথে যদি আমি একটা 30 বছর ইয়াংয়ের, মানে ওদের ইয়াংয়ের সাথে কম্পেয়ার করি যে তাদের ডেভিয়েশন হয়ে গেছে, যদি এটা -2.5 উপরে চলে যায়, তাহলে বুঝতে হবে তার কি আছে, অস্টিওপোরোসিস আছে। ক্লিয়ার? ইয়াং ম্যাচ। আর জেড স্কোর বুঝিনি স্যার। আচ্ছা, এটা লিখেছে কি ইসরাত রিয়া লিখেছে স্যার জেড স্কোর বুঝিনি। আচ্ছা, জেড স্কোর হচ্ছে, আমি বললাম জেড স্কোর মানে কি, এজ বলেছি যে ইয়াং ম্যাস্ট কন্ট্রোল, ম্যাচ কন্ট্রোল আর কি। বাট জেড স্কোর হচ্ছে কি, এটা হচ্ছে এজ ম্যাস্ট কন্ট্রোল, মানে যার বয়স 50, ওর আইডিয়ালি 50 বছর বয়সে যতটুকু হওয়ার কথা ছিল, যতটুকু থাকার কথা, তার থেকে যতটুকু সেটা হচ্ছে বলেছি জেড স্কোর মানে সেটা হচ্ছে যে এজ ম্যাচ কন্ট্রোল। আমি বললাম কি টি স্কোর করলাম কি ইয়াং এর সাথে কম্পেয়ার করলাম, বাট ইনকেস অফ জেড স্কোর করতে হবে তোমার যা বয়স, সেই বয়সে যতটুকু আইডিয়াল থাকার কথা ছিল, তার থেকে তোমার যতটুকু ডেভিয়েশন আছে, সেটা হচ্ছে জেড স্কোর। জেড স্কোর মানে এজ ম্যাচ কন্ট্রোল। তার মানে জেড স্কোর থেকে আমার 50 বছর থাকার কথা, তাতে যদি বেশি ডেভিয়েশন হয়, তাহলে বুঝতে হবে এটা নট ডিউ টু এজিং, নট ডিউ টু নর্মাল, এটা কি হবে, আমার কোনো সেকেন্ডারি কারণ আছে কিনা খুঁজতে হবে। তারপরে জেড স্কোর যদি বেশি ডেভিয়েশন হয়, এটা ইন্ডিকেট করে there are some contributory factors of other diseases or drugs for the development of osteoporosis. এটা চিন্তা করতে হবে। তারপরে লিখেছে আমি 10 years structure is more than 20%, এটার মানে কি স্যার? আচ্ছা, এটা মানে কি, এটা মানে হচ্ছে 10 years structure মানে কি, আমার আগামী 10 বছরে আমার 20% এর বেশি রিস্ক আছে ফ্র্যাকচার হওয়ার। কিভাবে বুঝবো? ওই যে ফ্যাক্ট অ্যানালাইসিস আছে, ওই অ্যানালাইসিস আমি যে পয়েন্টগুলো ধরে দিব, ওই দিনের পরে দেখুন বোঝা যাবে যে আমার রিস্ক 20% আছে। এটা একটা ক্যালকুলেট করা যায়, তাহলে বুঝতে হবে যে আমার এটা আমার অস্টিওপোরোসিস সম্ভাবনা বেশি, মানে আমার ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে সেক্ষেত্রে আমাদের 20% দিতে হবে আগের থেকে। ঠিক গেল কেন? শোনা যাচ্ছে না? শোনা যায় না? শোনা যাচ্ছে না? শুনতে পাওয়া যাচ্ছে? শোনা যাচ্ছে না? মিউট তো, কোথায় মিউট হয়ে গেল আবার? শোনা যায়? এখন শোনা যায়? এই শুনতে পাওয়া যায়? শুনতে পাওয়া যায়? আচ্ছা, এখন শোনা যাচ্ছে। ওকে, তা জেড স্কোর বোঝা যায়নি। আচ্ছা, জেড স্কোর বলছি, জেড স্কোর হচ্ছে আসলে, জেড স্কোরটা হচ্ছে বলেছি এজ ম্যাচ কন্ট্রোল। মনে করো আমার বয়স, তোমার যা বয়স,
তোমার ওই বয়সে আইডিয়ালি যতটুকু বিএমডি থাকার কথা ওই বয়সের তুলনায় যদি তোমার যতটুকু ডেভিয়েশন থাকবে সেটা হচ্ছে জেড স্কোর। তাহলে আমার যে বয়সে তোমাকে একটা 50 বছরের মহিলা তার আমি করলাম, তাহলে আইডিয়ালি 50 বছর মহিলার যতটুকু বিএমডি থাকার কথা তার থেকে ওই মহিলার যতটুকু ডেভিয়েশন আছে ওটা হচ্ছে ওনার জেড স্কোর। আর একটা ইয়াং মহিলার সাথে ওনার যা ডেভিয়েশন আছে, ধরো 30 বছর মহিলার সাথে 50 বছরের মহিলা, আমি কম্পেয়ার করছি একটা ইয়াং মহিলার সাথে, তাহলে তখন যে ডেভিয়েশন আছে টি স্কোর। তাহলে জেড স্কোর আছে এজ ম্যাচ কন্ট্রোল, তোমার যা এজ সেই বয়সে যতটুকু থাকার কথা তার সাথে কম্পেয়ার করলে যে ডেভিয়েশন হবে সেটা হচ্ছে জেড স্কোর। তাহলে সেই কম্পারিজনটা যদি বেশি ডেভিয়েশন হয় তাহলে বুঝতে হবে যে আমার কি আছে, সেখানে আমার সেকেন্ডারি কোনো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে বা সেকেন্ডারি কোনো ডিজিজ আছে বা ড্রাগস আছে যেটা আমার এটা আমার বিএমডিকে বেশি ডেভিয়েশন করে দিয়েছে, সেটা তখন খুঁজতে হবে। তার মানে জেড স্কোর আমাকে একটা ক্লু দেবে যে ইজ দ্যার এনি সেকেন্ডারি কজ অফ অস্টিওপোরোসিস আছে কিনা, আমি খুঁজবো কি খুঁজবো না। ঠিক আছে, এটা হচ্ছে জেড স্কোর। আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? ওকে, তাহলে আমি বের হয়ে গেলাম কিন্তু। এর পরের দিন পড়াবো তোমাদের স্পন্ডাইল আর্থ্রাইটিস, মেনলি সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। এর পরের দিন তোমাদের ক্লাস হবে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস বা স্পন্ডাইল আর্থ্রোপ্যাথির উপরে।